কি গো শুনছো? ছেলেটা তোমার মার বাংলা কথাবার্তা শুনে শুনে একেবারে মফস্বলের ছেলেদের মতো হয়ে যাচ্ছে। মুখে শুধু বাংলা কথা আর বাংলা কথা। এই দেখুন, আমি যতবার বলছি এটা ম্যাঙ্গো, ছেলে ততবার বলছে এটা আম। স্ত্রী রিমার কথা শুনে স্বামী বিক্রমবাবু বললেন, এইভাবে তো ছেলে কখনো শিখবে না। তোমাকে বলতে হতো, রূপ এটা আম, আর আমকে ইংরেজিতে ম্যাঙ্গো বলে। ব্যবহারিক স্বরটি বিদ্যুৎ বেগে পাল্টিয়ে রিমা বলল, থাক, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। নতুন করে আমাকে আর শেখাতে হবে না। কিভাবে বলতে হয় আমার সেটা জানা আছে। আমার হয়েছে জ্বালা, বরঞ্চ আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া চড়ে গেলেই ভালো হতো। ছেলেটাকে তো মানুষ করতে হবে। এই বাড়িতে থাকলে তোমার মায়ের এইরকম কথাবার্তা একসময় ছেলেটা নষ্ট হয়ে যাবে। অফিস থেকে ফিরে ইজি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন বিক্রমবাবু। মায়ের বিষয়ে রিমার কাছ থেকে এই ধরনের কথাগুলো শুনতে শুনতে ব্যতিক্রমী ভঙ্গিতে একটা সময় গর্জে উঠলেন। এই তোমার চিন্তা ভাবনা? মার আদব কায়দায় আমার ছেলে খারাপ হবে? এটা তুমি ঠিক বললে না রিমা। চিন্তা ভাবনা করে কথা বলছো তো? তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমার ম্যাটারনিটি লিভ শেষের পর থেকেই তো মাই কিন্তু রূপকে এতটা বড় করেছে। একটু বড় হতে না হতেই বলছো ওই মাই তোমার ছেলেকে নষ্ট করছে। রূপ তাদের একমাত্র ছেলে, বয়স 4 পড়লো, সবে স্কুলে ভর্তি হয়েছে। বিক্রমবাবু বললেন, আমার মা দীর্ঘ বছর ধরে হাজার হাজার ছেলে মেয়েকে সুশিক্ষায় মানুষ করেছেন। তারা অনেকেই এখন প্রতিষ্ঠিত। স্কুল শিক্ষিকা ছিলেন বিক্রমবাবুর মা। গত 4 বছর হয়েছে অবসর নিয়েছেন। এখন নাতিকে নিয়ে অবসর সময় কাটে তার। রিমা বলল, হ্যাঁ আমি জানতাম আমার কথা শোনার পর তুমি ওরকম একটা রিয়্যাক্ট করবেই। সাধে তুমি আমার কথা শুনবে? বিক্রমবাবু একটু উঁচু স্বরে বললেন, শুনবো, অবশ্যই শুনবো। সেটা যদি যুক্তিযুক্ত হয়, যদি সেটা সায়েন্টিফিক হয়। এমন সময় রিমার ফোনটা বেজে উঠল। মার ফোন। কিরে, ফোন করেছিলি বলে? হ্যাঁ, বৌদিমণি ধরেছিল, তুমি বাড়ি ছিলে না। আরে ওই বিজয়ের বাড়িতে গেছিলাম। কয়েকদিন আগেই শুনেছি বিজয়ের মা কলপারে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, তাই আজকে দেখতে গেছিলাম। চিনতে পারলি তো বিজয়কে? তোরই তো স্কুল জীবনের বন্ধুরে। কলপারে পড়ে যাওয়া ছাড়া এতদিন আমি আর কিছুই শুনিনি। আজকে গিয়ে যা শুনলাম তাতে তো আমি অবাক হয়ে গেছি। বিজয় তার বৃদ্ধ মাকে বাড়িতে একলা ফেলে ছেলে বউ নিয়ে অন্য কোথাও ভাড়া থাকে। এই বয়সে বিজয়ের মা এত বড় বাড়িতে একা। কি রান্না করে, কি খায়, তা আমি কিছুক্ষণের কথাতেই বুঝেছি। খুব দুঃখ করে আমাকে বলল, ছেলেটাকে কত কষ্ট করে মানুষ করেছি। ওর বাবা চলে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়েছিল। আমি অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে খাইয়েছি, পড়াশোনা শিখিয়েছি, বয়সকালে একটু সুখ পাবো বলে। ছেলে চাকরি পেল, বিয়ে দিলাম, একটা সন্তানও হলো তাদের। এখন নাতিকে নিয়ে নানা গল্প করে, কষ্টকে ভুলে গিয়ে আনন্দে থাকার কথা ছিল, কিন্তু সেটা আর হলো কই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে বলতে কেঁদে ফেললো। সেখানে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর আমার কিছুই করার ছিল না। এতক্ষণ ধরে একটি কথাও বলেনি রিমা। মার ফোনের কথাগুলো রিমার অন্তঃস্থলকে জাগিয়ে তুলেছিল। তার চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে শুরু করেছে ধীরে ধীরে। বিজয় তো এরকম ছেলে নয় যে মাকে ছেড়ে চলে যাবে। রিমার কথা টেনে মা বলল, আমারও সেই প্রশ্ন। ছেলেটা তো ভালো, কিন্তু বিয়ের পর নাকি বউয়ের কথায় উঠত আর বউয়ের কথায় বসত। নিজস্ব চিন্তা শক্তি বলতে কিছুই ছিল না, সব হারিয়ে ফেলেছিল সে। যার সময় নাকি বলেছে ছেলের পড়াশোনা এখানে হচ্ছে না, তাই শহরে ভাড়া বাড়িতে যাচ্ছে। আসলে বউ শাশুড়িকে নিয়ে সংসার করবে না, তাই ছেলের পড়াশোনার অজুহাত দেখিয়ে শহরের বাড়ি ভাড়া করে থাকার ইচ্ছাকেই বাস্তবায়িত করেছে। আমরা শাশুড়িকে নিয়ে সংসার করিনি বল? তুই তো তোর ঠাকুমার কাছেই মানুষ হয়েছিস। আমি তো সেই সকাল হলেই নাকে মুখে খেয়ে চলে যেতাম অফিস। কোনোদিন ফিরতে সন্ধ্যা হয়ে যেত। ততক্ষণ তোর ঠাকুমা সংসারের সব কাজের সাথে সাথে তোকে খাওয়ানো, ঘুমানো, এমনকি বই পড়ানো সবই করাতো। বাড়িতে এক বয়স্ক মহিলা যে কত ভূমিকা থাকে তা আমি ভালোভাবেই বুঝেছিলাম। বৌমা, ও বৌমা ডাকে শাশুড়ি এগিয়ে আসতে দেখে রিমা তার মাকে ফোনটা রাখতে বলল। নরম সুরে শাশুড়িকে বলল, বলো। বৌমা, আজকে তোমার কাকা শ্বশুরের বাড়িতে গৃহপ্রবেশ, সবাইকে যেতে বলেছে। কিন্তু মা, রূপের শরীরটা যে আজ ভালো নেই, গাটা কেমন গরম ভাব। কিভাবে যাবে? কিভাবে যাবে মানে? আমি কিসের জন্য আছি? রূপকে আমার কাছে রেখে তোমরা দুজন চলে যাও, আমি রূপকে দেখব, আমি তাকে খাবার তৈরি করে দেবো। রিমার ভেতরের ব্যতিক্রমী ভাবনাগুলো যেন আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, আর সেই ভাঙা অংশের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল শুভ্র শীতল স্বচ্ছ ভাবধারা। মা, রূপের এই ওষুধটা তুমি কাছে রাখো, যদি গাটা বেশি গরম হয় তাহলে 2 চামচ খাইয়ে দিও। আমরা দেরি করব না, তাড়াতাড়ি ব্যাক করব। নেমন্তন্ন বাড়ি যেতে যেতে বিক্রমকে বলল রিমা,
আজকের কথাগুলো তুমি রাগ করো না, যা বলেছি সেটা ভুলে যাও। কোন রহস্যের প্রতিফলন এটা আমাকে বলতেই হবে। আজকেই বলবে তো? না, বলবো না, রহস্যটা থাক রহস্য হয়ে। তুমি সোজা গাড়ি চালাও। আদুরে গলায় শব্দগুলো বলতে বলতে রিমা তার ডান হাতটা বিক্রমের ঘাড়ে রাখলো। একটা শান্তির আভাস পাচ্ছেন বিক্রমবাবু। মোটরসাইকেলটি এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা দিয়ে মধ্যগতিতে এগিয়ে চলেছে। কলমে সুমিত রায়, কণ্ঠে পারমিতা।